জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। পরে তারা মহান ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুষলধারের বৃষ্টির মধ্যেও প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সেনানীদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। এই সময় বিহগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর সব উপদেষ্টারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইতে সই করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কয়েকজন উপদেষ্টা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে, এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এই সরকারের ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের সংস্কার চাইলে আপাতত মেয়াদ নিয়ে ভাবা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেয়াদ এখনও ঠিক হয়নি, তবে গণতন্ত্রের কাছেই ফেরা হবে। আর সহকারী উপদেষ্টা বা অন্য কোনোভাবে শিক্ষার্থীদের সরকারি কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা হবে বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে অনানুষ্ঠানিক প্রথম বৈঠক শেষে শুক্রবার এসব বলেন তারা। রকনউদ্দিনের রিপোর্ট। শপথ গ্রহণের পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা। প্রায় ৫ ঘন্টা ধরে চলে বৈঠক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও দেশের আদালতগুলোতে কার্যক্রম দ্রুত চালু করতে ব্যবস্থা নেবার বিষয়ে আলোচনা হয়। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু ও সাইবার সিকিউরিটির মতো কালো আইন বাতিল বা পরিবর্তন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সংস্কার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই।
আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, সরকারের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রথম বৈঠকে। প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। বিভিন্ন এলাকায় লুটতরাজ ও রাতে ডাকাতির যে খবর মিলছে তা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুই উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শপথ নেবার পরদিন দপ্তর বন্টন হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টার। প্রধান উপদেষ্টা রয়েছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যথাক্রমে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও তৌহিদ হোসেন। রকুনুদ্দিনের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে প্রথমে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মোহাম্মদ ইউনূস। তারপর শপথ নেন ১৩ জন উপদেষ্টা। বৃহস্পতিবার শপথ গ্রহণ হলেও তাদের দপ্তর বন্টন করে শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে আছে মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সড়ক পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, তথ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। ১৩ জন উপদেষ্টার মধ্যে ২টি মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাকি ১২ জনের সবাই পেয়েছেন একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেবার পর তাদের দপ্তর বন্টন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুক্রবার দলটির ৩ সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। আর সবাই মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে চায় বিএনপি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations
about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এবার বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থী ও জনতা। সবার সহযোগিতা পেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করে দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা সম্ভব হবে বলে জানায় ছাত্র জনতা। তবে শুক্রবার বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও নতুন করে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার কারওয়ান বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে নামে শিক্ষার্থী ও জনতার বেশ কয়েকটি দল। এ সময় তারা নিত্যপণ্যের বাড়তি দামের কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। পণ্যের কেনা দামের পাকা রসিদ দেখাতে না পারায় বাকবিতণ্ডায় জড়ান অনেক খুচরা বিক্রেতার সাথে। এ সময় শিক্ষার্থীরা বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি বাজারকে সিন্ডিকেট মুক্ত করাটা এখন অগ্রাধিকার তাদের। খুচরার দোকানে খুচরা যে বিক্রিগুলো করতেছে সেগুলো হচ্ছে অনেক বেশি একটা ডিস্টেন্স কাজ করতেছে, এগুলো হচ্ছে আমরা মেইনটেইন করে ফেলবো। দোকানদারগুলো যেন হচ্ছে অতিরিক্ত দাম না নিতে পারে, এজন্য আমাদের আর কি ক্ষুদ্র চেষ্টা। যে জায়গায় দামের কোনো হেরফের আছে বা যারা এটা নিয়ে এখনো সিন্ডিকেট করতেছে তাদের দোকান বন্ধ করার আমরা চেষ্টায় আছি। ছাত্র জনতার এই বাজার পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সাধারণ ভোক্তারা বলেন, সর্বপ্রথমেই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা যদি এই সিন্ডিকেট বিরোধী বা সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে দ্রব্যমূল্য অবশ্যই সহনীয় অবস্থা থাকবে। দলীয় লোকরাই তো সিন্ডিকেট করে, যেহেতু এটা নির্দলীয় সরকার সেই হিসেবে সিন্ডিকেট ভাঙতে পারবে বলে আমরা আশা করি। অন্যদিকে বাজারে আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। প্রত্যেক মোটা চালের দামে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। ক্যারিং চার্জ বেশি, আর কিছু কিছু মেলাররা আছে এরা বস্তা প্রতি 50 টাকা বাড়াই দিছে, 100 টাকা বাড়াই দিছে, এই জন্য চালের দামটা বেশি। তবে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালির কেজি বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি মুরগি মুরগি এখন মোটামুটি সব জায়গা থেকে আসতেছে, মুরগি অ্যাভেলেবেল মুরগি আছে, দামও একটু অনেক কমছে মোটামুটি। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কমতির দিকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন সরকারের কাছে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি দুর্নীতি ও শোষণমুক্ত দেশ চায় সাধারণ মানুষ। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিকভাবে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের দাবি জানান তারা। এছাড়া ছাত্র সংসদ চালু করে দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের। মইদুল ইসলামের রিপোর্ট। আইন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুক্রবার উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হয় মন্ত্রণালয়। নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্যের উদ্যোগে নাবিশ্বাস হয়ে গেছে আমাদের, এই নাবিশ্বাস থেকে আমরা যেন মুক্তি পাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে। ব্যাংকিং খাতগুলো, শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং খাত, আমরা জানি যে এখানে অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকেও সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা। আশা করি বর্তমান সরকার খুব দেশ ভালো চালাইব, ছাত্রদেরকে নিয়ে চালাক, এটা আমি চাই। আমার আর কোনো চাপ নেই, যাতে অন্য কোনো চোরের দল, রাজাগারের দল, রাহাজারির দল, ওই জুলুমকারী দল এই দেশে যার কোনদিন না আসতে পারে। রুট লেভেলটাকে উপরে ফেলতে হবে, ভবিষ্যতে যেন এই ফ্যাসিস্ট সরকারের আর মনে করেন যে দেশের কোনো ধরনের স্থান যাতে না হয়। পুলিশ যেন আমরা নতুন রূপে পুলিশকে দেখতে পারি,
আগের মতো যেন না হয়। এখন নতুন সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সহযোগিতা করলে আমরা দেশটা সোনার বাংলা দেশে সোনার বাংলাই হবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার যথাযথ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সাধারণ মানুষদের। সেই সাথে দুর্নীতিমুক্ত দেশ গঠনের দাবিও তাদের। চাঁদাবাজি যেন না চলে এদের সাথে আমি চাই, এবং সুস্থ সমাজ, সুস্থ একটা পরিবেশ, আমরা যে সরকারই আসুক তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। পুরো দেশটাকেই সংস্কার প্রয়োজন আমাদের। পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট হিসেবে আমরা চাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে সংস্করণ করা হয় এবং নিরাপত্তা প্রদানটা করা হয় আর কি। নতুন প্রক্রিয়া টিম এসে আমাদের যে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা বাস্তবায়ন করা খুবই জরুরি আমি মনে করি। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, কোথাও ব্যাংকে টাকা জমাতে গেলে লাইনে দাঁড়াও, একজন ভিআইপি হলে সাইডে তার স্পেশাল পাবে, আর একজন গরিব মানুষের জন্য যে আলাদা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সে বিদ্যুৎ বিল দেবে, এই বিষয়টার আমরা অবসান চাই। আমাদের দেশে যারা মেধাবী ছিলেন দেশের বাইরে আছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, আমি সরকারকে আহ্বান করতেছিলাম তাদেরকে যেন দেশে আনা হয় এবং তারা যেন আমাদের দেশে উন্নয়নে ভূমিকা রাখে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার কাজে নতুন সরকার সফল হবে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রংপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নজরানা, প্রধান উপদেষ্টা কখন নাগাদ আবু সাইদের বাড়িতে যাবেন বলে জানতে পেরেছেন? শাওন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এইখানে এসে পৌঁছাবেন। আপনি জানেন যে একটু আগেই বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র শিক্ষার্থী যিনি 16 তারিখে পুলিশের গুলিতে নিহত হয়েছিল, এবং সেই নিহতের ছবিটা কিন্তু এনটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল, এবং সেই ঘটনায় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু এই আলোড়ন তুলেছিল সেই ছবিটি। তো সরকারের প্রধান উপদেষ্টা এখানে তার আবু সাইদের বাড়িতে আসছেন এবং তার শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, দিন রাত কিংবা মধ্যরাতেও পাড়া মহল্লায় নিরাপত্তা বিধানে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিনে ডাকাত আতঙ্ক কমেছে। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। এদিকে শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। আগামীর দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আবির আহমেদের রিপোর্ট। ধরে রাজধানীবাসীর মূল আতঙ্কের কারণ ডাকাত হলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন তারা। সারা রাত টহল দেই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের চেকআপ হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীরাও জোট বেঁধেছেন। আমরা ডাকাত আতঙ্কিত, অনেকে গুজব ছড়াচ্ছে ডাকাত বলে। আমরা এটা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিজেরাই টহল দিয়ে রক্ষা করতেছে। বর্তমানে পরিস্থিতি ভালো। আমি শুনেছি ডাকাত আসবে, এই জন্য আমি রাতেরবেলা বাবার সাথে বেরোছি ডাকাত ধরতে। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পুলিশ বিভাগ এখনো সবাই জয়েন করতে পারেনি। তো আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করছি ডাকাত প্রতিহত করার জন্য। নিজেদের নিরাপত্তার জন্যই আমরা নিজেরা নেমে গিয়েছি
এর আগে শুক্রবার দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাবার প্রত্যাশায় খুশি নগরবাসীও। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না, এজন্য আমি অনেক লাকি। নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। এদিকে জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানীর তেজগাঁ থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। কয়েকদিন থানার সুরক্ষার দায়িত্বে ছিল সেনাবাহিনী। আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। থানার কার্যক্রম ফের আসায় স্বস্তি ফিরেছে জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বৈঠক হয়েছে। আজ সকল পুলিশ কাজে যোগদান করার আশ্বাস দিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইতিমধ্যে পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে সাদা পোশাকে যোগদান করেছে, তবে দায়িত্ব পালন শুরু করেনি। কেএমপি মিলনায়তনে পুলিশ এবং ছাত্র আন্দোলনের নেতাদের সাথে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জহুরুল তানভীর, আল শাহরিয়ার, সাইফ নওয়াজ, আয়মান আহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সারা দেশে যে সন্ত্রাসীদের আক্রমণ চলছে, সেই আক্রমণ প্রতিরোধে পুলিশকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেদের আবার প্রমাণ করতে হবে যে তারা আবার সংগঠিত হয়েছে। ছাত্রদের আন্দোলনে চলমান যে কোনো কালো থাবার বিরুদ্ধে আমরা থাকব। ছাত্রদের এবং যারা এই সময় আইন শৃঙ্খলা যারা ললেসনেস করতেছে, সে যে দলেরই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গে থেকে নির্মমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই দল ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক পুলিশ এই নতুন পুলিশ আর লেজুর ভিত্তিক করবে না ইনশাআল্লাহ। রংপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নজরানা, প্রধান উপদেষ্টা নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন, আমরা জেনেছি ইতিমধ্যেই, তো তিনি কি বলেছেন? শাওন, প্রধান উপদেষ্টা ঠিক 11:05 রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে, যেখানে আবু সাইদের বাড়ি, সেই বাড়িতে আসেন। তিনি আসলে ঠিক আপনি জানেন যে আবু সাইদের বাড়িটি একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, রংপুর শহর থেকে প্রায় 60 কিলো দূরে। তো তার বাড়ির সামনে রাস্তাটায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার উপায় নেই, এরকম অবস্থা। তো সেই অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টা আসেন এবং সেখানে লোকারণ্য ছিল, হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুই ধারে প্রধান উপদেষ্টার জন্য দাঁড়িয়েছিল। তো তিনি 11:05 সেখানে এসে এবং রাস্তার সাথেই কিন্তু আবু সাইদের বাড়িতে ঢোকার মুখেই আবু সাইদের কবর। তিনি প্রথমেই কবরটি জিয়ারত করেন এবং তারপরে তিনি আবু সাইদের বাড়িতে যান এবং বাড়িটি যদি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ছবিতে, একেবারেই ছিমছাম একটি বাড়ি এবং একেবারেই হতদরিদ্র পরিবার। আবু সাইদ তার নিজের মেধা দিয়ে, তার মেধার জোরেই কিন্তু তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মতো একটি ভালো সাবজেক্টে তিনি ভর্তি হয়েছিলেন এবং পড়াশোনা করছিলেন।
কিন্তু আপনি জানেন যে 16 তারিখে পুলিশের গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। তো সেই বাড়িতেই কিন্তু প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মার সাথে কথা বলেন এবং তিনি প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে আপনারা যে সন্তান হারিয়েছেন আপনার কষ্ট আপনারাই বোঝেন, কিন্তু আমি প্রধান উপদেষ্টা হিসেবে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সান্ত্বনা জানানোর ভাষাটা উনার নেই, এটি উনি বলেছেন। এবং সেই যে কষ্ট তার বাবা মা সহ্য করছেন, যে কষ্ট তারা পেয়েছেন, সেই কষ্টও অনুভব করার শক্তি তার নেই, সেই ক্ষমতা পৃথিবীতে আসলে কারোই নেই, সেই কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। তবে তিনি এটি বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা এই পরিবর্তনটা বাংলাদেশে নিয়ে এসছে সেটির সূচনা কিন্তু আবু সাঈদ করে দিয়ে গেছে। তো এই জায়গাটায় আবু সাঈদ একটি অনন্য জায়গায় যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে কিন্তু আবু সাঈদের বাবা মা তার পরিবার তারা ডেফিনেটলি গর্ববোধ করে এবং তার সাথে পুরো জাতি এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তিনি নিজেও গর্ববোধ করেন আবু সাঈদের জন্য। তো এরপর তো আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন। সর্বশেষ কিন্তু আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার হাতে একটি বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয় এবং তারা যৌথভাবে কিন্তু সেই পতাকা নাড়িয়ে জনতার উদ্দেশ্যে পতাকাটা নাড়েন এবং এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা যেই দায়িত্ব দিয়েছে একটি বৈষম্যহীন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে সবাইকে নিয়েই পালন করতে চান। এবং তিনি এটিও বলেছেন যে তার যেই ক্যাবিনেট আছে, তার উপদেষ্টা মণ্ডলী আছে, সেই উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু আবু সাঈদের সহকর্মী যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরকম 2 জন প্রতিনিধিও আছে। তার মানে একজন প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তার বয়স 80-র উপরে, আবার 2 জন উপদেষ্টা আছেন যাদের বয়স 30-এর নিচে। তো এই নবীন প্রবীণের সমন্বয়ে তারা কিন্তু বাংলাদেশকে সমন্বয়ে গঠিত উপদেষ্টা মণ্ডলী, তারাই বাংলাদেশকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে তা আবার স্থগিত করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ সকাল 10:30টায় ভার্চুয়ালি এই সভা হওয়ার কথা ছিল। এদিকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানানোর মতো? শাওন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন আজকে সুপ্রিম কোর্টের সভাটি আহ্বান করেছে, সেই খবরটি যখন ছাত্ররা জানতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জানতে পারে, তখনই তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাতে শুরু করেছেন। তারা বলছেন এটি একটি ষড়যন্ত্রের অংশ, নতুন করে কোনো একটি ষড়যন্ত্রের খেলবার একটি চেষ্টা বা অপচেষ্টা চলছে। তারা বলছেন তারপর থেকেই তারা ছাত্র জনতাকে আবারও আহ্বান করছেন যে তারা রাস্তায় নেমে আসবেন এবং তাদের সেই আহ্বানের ডাকেই ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল জায়গাটি আছে, কার্জন হলের সামনে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে তারা 11টার একটু পরপর এই সুপ্রিম কোর্ট যে প্রাঙ্গণটি আছে সেই প্রাঙ্গণটিতে এসে অবস্থান, এবং তারা এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবনটি রয়েছে সেই অ্যানেক্স ভবনটির সামনে অবস্থান নিয়েছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু আগে এখানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, হাসনাত আবদুল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আজকে 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি সহ হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ না করে তাহলে 1টার পরপরই তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবেন, এমনটি হাসনাত আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের যে নির্ধারিত সময়সীমা, এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল বিভাগের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যত বিচারপতি রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের খবর না পাওয়া পর্যন্ত, পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট চত্বরে যে অবস্থানটি নিয়েছেন সেই অবস্থান থেকে সরে যাবেন না। শাওন, সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম সর্বশেষ খবর। শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল, আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা, এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের
সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং থেকে কাল দেশে ফিরছেন। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গত বছরের জুনে তাকে 3 মাসের মধ্যে দেশে ফেরার শর্তে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ের উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। আর যেসব থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানায় সংস্কার কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সিএমপি কমিশনার জানিয়েছেন সন্ধ্যার মধ্যে আরও কিছু থানায় কাজ শুরুর চেষ্টা চলছে। এসব বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, সার্বিক পরিস্থিতি কি চট্টগ্রামে আমাদের জানাবেন? আমরা ইতিমধ্যে জেনেছি যে 11টি থানা সীমিত পরিসরে কাজ শুরু করেছে, তো আপনার কাছে জানতে চাচ্ছি বাদবাকি খবর। হ্যাঁ শাওন, আমি আছি এখন চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি প্রাঙ্গণে। এই কোতোয়ালি থানাটি যে থানাগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম একটি। তো আমরা এখানে এসে সকাল থেকেই দেখছি যে এখানে এই থানার সংস্কার কার্যক্রম চলতেছে। আপনি লক্ষ্য করে থাকবেন এখানে যারা স্বেচ্ছাসেবক তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থানাটিকে আবার সুন্দর করে সাজাবার জন্য একটা সহযোগিতা করছে। এর সাথে সাথে আছে এখানে পুলিশের সদস্যরা, তারা সাধারণ পোশাকে এখানে কাজ করছেন। এখানে কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এখানে উপস্থিত আছেন। তার নেতৃত্বে থানাটিকে কার্য উপযোগী করার জন্য চেষ্টা চলছে এবং আমি তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই ইয়েটা থানাটা কখন থেকে আপনি চালু করতে পারবেন বলে মনে করেন। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানালেন তারা ইতিমধ্যেই এখানে কিছু চেয়ার পেতেছেন থানার প্রাঙ্গণে। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে চেয়ার পাতি বসিয়েছে এবং এখন থেকেই তারা মোটামুটি দাপ্তরিক কাজ শুরু করবেন এবং যারা এখানে থানার বাউন্ডারিতে ছিলেন তারা এখানে এসে কাজে যোগ দেবেন। আর সিএমপি কমিশনার আমাকে জানিয়েছেন, যেটা কিছুক্ষণ আগে শফিকুল ইসলাম তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আজকে বিকেল 5টার মধ্যে আমরা চেষ্টা করব সবগুলো থানাকে মোটামুটিভাবে সীমিত পরিসরে যেখানে যত সম্ভব কাজগুলো আমরা শুরু করব। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো সবগুলো নেওয়া হয়েছে, এখন কাজ শুরু করা। এই হচ্ছে যে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি। শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, দিন রাত কিংবা মধ্যরাতেও পাড়া মহল্লায় নিরাপত্তা বিধানে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিনের ডাকাত আতঙ্ক কমেছে, তবে একটি মহল এখনও গুজব ছড়াচ্ছে, কিন্তু সরেজমিনে ডাকাতির কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এদিকে ছুটির দিনেও রাজধানী পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। আগামী দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আবির আহমেদের রিপোর্ট। ধরে রাজধানীবাসীর মূল আতঙ্কের কারণ ডাকাত হলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন তারা। সারা রাত টহল দেই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের চেক আপ হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীরাও জোট বেঁধেছেন। আমরা ডাকাত আতঙ্কিত, অনেকে গুজব ছড়াচ্ছে ডাকাত বলে।
আমরা এটা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিজেরাই টহল দিয়ে রক্ষা করতেছি। বর্তমানে পরিস্থিতি ভালো। আমি শুনেছি ডাকাত আসবে, এই জন্য আমি রাতেরবেলা বাবার সাথে বেরোছি ডাকাত ধরতে। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পুলিশ বিভাগ এখনো সবাই জয়েন করতে পারেনি। তো আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করছি ডাকাত প্রতিহত করার জন্য। নিজেদের নিরাপত্তার জন্যই আমরা নিজেরা নেমে গিয়েছি। এর আগে শুক্রবার দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাবার প্রত্যাশায় খুশি নগরবাসীও। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না, এজন্য আমি অনেক লাকি। নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। মূলত আমরা এটা মানে আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। এদিকে জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানীর তেজগাঁ থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। কয়েকদিন থানার সুরক্ষার দায়িত্বে ছিল সেনাবাহিনী। আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। থানার কার্যক্রম ফের আসায় স্বস্তি ফিরেছে জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল ঠিক করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু হবে। একই সাথে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপদেষ্টারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। সাপ্তাহিক ছুটি থাকার পরও সচিবালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের তিনি বলেন, ন্যায় বিচার ও সাম্যের যে দাবি শিক্ষার্থীদের, তা নিশ্চিত করাই হবে তাদের সরকারের মূল চ্যালেঞ্জ। কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও তার প্রথম কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর হওয়া সেই গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করব সব মানুষ। এদিকে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার। দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। শিল্প খাতে
স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাগুলোতেও কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। তবে এখনও ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও কাজে ফিরছে পুলিশ বাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জে পুলিশ হত্যার 6 দিন পর চালু হয় থানা পুলিশের কার্যক্রম। রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি থানায় সেনা ও আনসার সদস্যরাও রয়েছেন। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে খুলনা মহানগরীর 8 থানার মধ্যে 3টি থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পুলিশ। তাদের সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গোপালগঞ্জে সীমিত আকারে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, মাগুরা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলার থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আনসার বাহিনীর পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আগামীতে যারা প্রশাসনে আসবে তারাও যেন এরকম রাস্তাঘাট ক্লিন থাকে, কখনো কোথাও যেন চাঁদাবাজি না হয়, কোথাও জটলা না বাঁধে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান ওবায়দুল হাসান। এই বিষয়ে জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন, তো তাদের এখনকার দাবি বা তারা কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে রাজধানীর হাইকোর্টের পাশের যে জায়গাটি আছে, শিক্ষা ভবনের সামনে যে মোড়টি আছে, সেই মোড়টিতে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে নতুন যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে, ওবায়দুল হাসানের জায়গায় যাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলাম, সেই আশফাকুল ইসলামও ফ্যাসিবাদ যেটি শেখ হাসিনা সরকার কায়েম করেছিল সেই ফ্যাসিবাদী সরকারের একটি অংশ ছিল। তিনিও এর আগে আপিলের ডিভিশনের একজন বিচারপতি ছিলেন। সেই যুক্তিতে তারা বলছেন আশফাকুল ইসলামকে তারা মানবেন না, কারণ তিনিও আগের যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই ফ্যাসিবাদের একটি অংশ, সে কারণে তারা তাকে মানেন না। তারা এই জন্য 6টার মধ্যে একটি আলটিমেটাম দিয়েছেন। সন্ধ্যা 6টার মধ্যেই আরেকজনকে তারা বলছেন সৈয়দ রিফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করতে হবে। যদি 6টার মধ্যে তাদের দাবি মানা না হয়, সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করা না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে এখানে জানিয়েছেন। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতি স্মরণে গ্রাফিতি, দোয়া এবং দুস্থদের খাবার কর্মসূচি পালিত হয়েছে। উত্তরার মুগ্ধর আবাসিক এলাকার সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ সরণি। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে রেখে সব অন্যায়, অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভবিষ্যতেও মাঠে থাকবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে শহীদ মুগ্ধের সে কথাটি এখনো যেন জীবন্ত লাখো শিক্ষার্থীর কণ্ঠে। উত্তরায় প্রিয়াঙ্কা সিটির মুগ্ধ নেই, কিন্তু তার স্মৃতি জাগরুক করে রাখছে শিক্ষার্থীরা। দেয়াল অঙ্কনে মুগ্ধের সেই ছবি আর নানা স্লোগান। শহীদ বীর মুগ্ধ সরণি নাম দিয়ে আমরা এই রোডটিকে আমরা দিতে চাই। কিশোর গ্যাং যারা, তাদের দমনের বিরুদ্ধে আমাদের অলরেডি সেফটি একটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং আমরা সরকার আসুক, নির্বাহী কর্মকর্তা আসুক, আমরা অলওয়েজ আমরা রাষ্ট্রের জন্য থাকব। মুগ্ধ ভাইয়ের ফ্যামিলি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে তার কোনো মূর্তি বা এই ধরনের কিছু না হয়। সো আমরা এমনভাবে তার লেখাটা, যেটা আমরা সবাই জানি, পানি লাগবে পানি, যে কথাটা এখনো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতার সময় নিজের প্রাণটাই বিলিয়ে দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের দাবি, বৈষম্যের বিরুদ্ধে এখনো একাট্টা তারুণ্য। আমরা চাচ্ছি যে দেশটাকে আমরা আগায় নিয়ে যাব, কিন্তু সবার আগে আমাদের যে একটা কথা
আমার কথাটা হচ্ছে যে আমরা দেশ সংস্কারের আগে, দেশ পরিষ্কার করার আগে নিজেদের মনকে পরিষ্কার করতে হবে। যারা আগে ভুল করছে তাদেরকে আমরা দূরে সরাই দেবো তা না। উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো গ্রাফিতে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত শহীদরা। যাতে বেহেশতে নসিব করে সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত নেত্রকোনার স্কুল ছাত্র রমজানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে নিয়ে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে রমজানের বাড়ি যান এবং তার কবর জিয়ারত করেন। পরে রমজানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় রমজানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বিএনপি। গত 19 জুলাই ঢাকার রামপুরায় পুলিশের গুলিতে নিহত হন রমজান। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধ এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে সাধারণ শিক্ষার্থী মানুষ। গত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ঝালকাঠির পাবলিক হরিসভা, কালী মন্দির, মনসা মন্দির সহ জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ছিল কড়া পাহারা। এছাড়া জেলা নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীও বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নিয়ে সিরাজগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শহরের বানিয়াপট্টি কালীমাতা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে মন্দির পরিদর্শন শুরু করেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিরোজপুর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সেনা কর্মকর্তারা। দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেনা কর্মকর্তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পিরোজপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। এ সময় ব্যবসায়ীদের নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে আহ্বান জানানো হয়। পরে প্রত্যেকটি দোকানে সরকার নির্ধারিত মূল্য টাঙিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের। জামালপুরে জেলা কারাগারে বন্দী বিদ্রোহের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। জেলার আবু ফাত্তাহ জানান, গত বৃহস্পতিবার বন্দীদের বিক্ষোভ, কারাগারে অগ্নিসংযোগ ও ফটক ভেঙে পালানোর সময় মাসুদ গুরুতর আহত হয়। গতরাতে তাকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এবং বাহাদুরপুরে প্রবাসী সহ 2 জন খুন হয়েছে। গতরাতে চূড়ামনকাটি বাদিয়াটোলা গ্রামে মেহের আলী নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত 26 জুলাই দেশে ফেরেন তিনি। কুয়েতে যাওয়ার আগে মেহের আলী বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। একই রাতে সদর উপজেলার বাহাদুরপুর আরপাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু নামে আরেক ব্যক্তি খুন হন। ভোরে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী মিঠুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত মিঠু টাইলস মিস্ত্রির কাজ করত। Assalamu alaikum. Zawad Sharif here, welcoming you all to TV News. You've just heard the Crown 7 headlines, so let's move on to the details. Chief Justice Obadul Hassan has resigned from his position, said Dr. Asif Nazrul, the interim government's advisor on law, justice and parliamentary affairs. His resignation letter reached the law ministry. Then they sent it to the president without delay to take necessary measures. There are some formalities to complete, after which Hassan will submit his resignation to the president this evening. Earlier, the full court meeting of the Supreme Court got cancelled as students raised a 2-hour ultimatum for the resignation of the Chief Justice and other justices of the Appellate Division today. Students marched towards the High Court premises, demanding the resignation of the Chief Justice, other justices loyal to the autocrat Awami League, and restructuring of the country's judiciary. Meanwhile, the mass uprising leaders are not accepting the Appellate Division Justice Ashfaqul Islam, who has been appointed as the acting Chief Justice. Meanwhile, 5 justices of the Appellate Division have reportedly decided to resign. Mass uprising leader Hasnan Abdullah said the protest of the students would continue until the Chief Justice and other judges of the Appellate Division resigned. Chief Advisor of the interim government, Dr. Muhammad Yunus, has said it is the responsibility of all to build a new Bangladesh. This is a responsibility to build a new Bangladesh, he said, after meeting
family members of martyred Abu Said in Rangpur. He said that all have to come forward to build a new Bangladesh, remembering the supreme sacrifice of Abu Said and others. Abu Said is the son of all families in Bangladesh, he said in this regard. Dr. Yunus said students will remember Abu Said when will pledge to be like him. He also said that Abu Said is now in every house of the country. The martyr belongs to everyone, irrespective of their religion and background, he said. The chief advisor urged all to remain vigilant so that there is no anarchy. The interim government chief said that protecting all irrespective of their religion is the responsibility of all. গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের, তাকে রক্ষা করতে হবে, তাদের বন্ধুদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই। Law advisor to the interim government, Dr. Asif Nazrul, has said that the duration of the government formed through mass uprising has not been determined yet. The government will stay in power as long as it is necessary to reform the state. এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি, এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন, কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। Industries advisor Adilur Rahman Khan has firmly declared a policy of zero tolerance against corruption in the activities of the ministry. He made these remarks during a meeting with officials of the Ministry of Industries in the afternoon. A lifelong human rights activist, Adilur Rahman Khan, said that the current interim government took charge through a bloody mass movement, so there is no room for accepting corruption. He said that the interim government will address the corruption allegations, including those related to the Savar leather industry and other issues within the ministry. BNP Standing Committee member Salahuddin Ahmed is finally set to return home tomorrow after spending over 9 years in India's Shillong. The Assistant High Commissioner of Bangladesh in Guwahati issued his travel pass on August 6th, clearing the way for his return. After remaining missing for 62 days, Salahuddin, a former state minister, was found in Shillong, the capital of the northeastern Indian state of Meghalaya, in May 2015. He was arrested for entering India without valid documents and charged under the Foreigners Act. Salahuddin was abducted from his home in Uttara in March 2015 by individuals posing as detectives. Shillong court acquitted him of the charges related to his illegal entry. Shopping malls in Dhaka City has been reopened with assistance from BNP leaders and activists. Dhaka City South's BNP unit leaders are in charge to follow the instructions of BNP acting chairman Tariq Rahman to bring back normalcy in the city. The city's Motaleb Plaza has been reopened after a meeting with shop owners and BNP leaders in the morning. সারা বাংলাদেশকে দখলমুক্ত করতে হবে। যারা আজকে এই দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করতে হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এই কাজটা আমরা করছি। এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার। আমরা আপনাদের সাথে আছি, দল আপনাদের সাথে আছে, জনগণ আপনাদের সাথে আছে।
আপনারা ভীত হবেন না, নত হবেন না। এদেশ আপনাদের, আপনাদের ব্যবসা আপনারা নির্বাধায় করবেন, নিঃসংকোচে করবেন। Operations have resumed at 538 police stations out of 639, approximately 84% across Bangladesh, according to the police headquarters. Mainul Islam, Commissioner of Dhaka Metropolitan Police, told the media that around 60% police personnel joined office at DMP headquarters so far. The number will increase from tomorrow. Most of the police stations have resumed to work in metropolitan area, he added. Of the 110 police stations in metropolitan areas, 84 are currently operational. In the districts, 454 of the total 529 police stations have begun operating today. International news, U.S. Secretary of State Antony Blinken has welcomed the interim government in Bangladesh led by Nobel laureate Professor Muhammad Yunus. He welcomed the swearing in of Dr. Yunus to lead the interim government in Bangladesh news. Blinken said in this regard, sharing a brief message through his social media handle X, he said, the United States support his call for calm and peace. Blinken said that the U.S. remains committed to working with Bangladesh as it charts a democratic and prosperous future for the people in Bangladesh. The United Kingdom has welcomed the appointment of the interim government in Bangladesh led by Chief Advisor Professor Muhammad Yunus. The interim government has the UK's support as it works to restore peace and order for the sake of the Bangladeshi people, British Foreign Secretary David Lammy said in a statement. He said that the people of Bangladesh deserve accountability and a peaceful pathway to an inclusive democratic future. London urged all actors to prevent further violence and loss of life, Lammy added in this regard. ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ফৌজদারি মামলা প্রত্যাহার সহ 5 সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু হবে, একই সাথে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপদেষ্টারা এসব কথা বলেন। হাসান জাবেদের আরেকটি রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটককৃতদের ছেড়ে দেয়া। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। সরকারের আরেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে বলেন, দেশের মন্থর হওয়া অর্থনীতির গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বেশিরভাগ মানুষ পায় নাই। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ। এদিকে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার। দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ
কারো উপরেই যাতে কোনো হামলা নির্যাতন না হয় সেদিকে তার মন্ত্রণালয় কাজ করছে। কোনো নির্যাতনে কাম্য নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত, সম্পত্তি, উপাসনালয় এগুলো রক্ষার জন্য, তাদের নিরাপত্তা বিধানের জন্য, তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে বা আতঙ্ক তৈরি করছে কেউ, এই আতঙ্ক দূর করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেব। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও বসবো, তাদের সাথে আলোচনা করব, তাদের পরামর্শ নেব এবং আমাদের অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি হচ্ছে যে আইনশৃঙ্খলার উন্নয়ন। স্বৈরাচার মুক্ত দেশ পুনর্গঠনে কাজ করবেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা দাবি করেন, শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদী শক্তির সমর্থক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বেই বহাল আছে। ফলে তাদের ষড়যন্ত্রের কারণে দেশ আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অবিলম্বে সেসব ব্যক্তিদের দায়িত্ব থেকে সরানোর দাবি জানান বিএনপি নেতারা। এদিকে বিএনপি নেতাকর্মীদের সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকায় বিপণী বিতান খোলা হয়েছে। আতঙ্কিত নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই দায়িত্ব পালন করছে ঢাকা মহানগর বিএনপি। সকালে হাতিরপুলের দোকান মালিকদের সাথে বৈঠক করে মোতালেব প্লাজা খুলে দেওয়া হয়। বিএনপি মহানগরের নেতারা বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিরাপত্তা দিবে তাদের দলের নেতাকর্মীরা। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাগুলোতেও কাজে ফিরছে পুলিশ সদস্যরা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরছে জনমনে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের 639টির মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও কাজে ফিরছে পুলিশ বাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জে পুলিশ হত্যার 6 দিন পর চালু হয় থানা পুলিশের কার্যক্রম। আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে, কালকে একদম পূর্ণতম শুরু হবে। আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে। অলরেডি থানাগুলো আশেপাশে আমাদের ট্রুপসরা আছে এবং আমরা চেষ্টা করছি জনমনে যেন আবার শান্তি ফিরে আসে। আর এটার জন্য আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি থানায় সেনা ও আনসার সদস্যরাও রয়েছেন। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানার কাজ শুরু হয়েছে। কুমিল্লা সেনানিবাসের জিওসি সদর দক্ষিণ মডেল থানা পরিদর্শন করেন। শনিবার সকাল থেকে খুলনা মহানগরীর 8 থানার মধ্যে 3টি থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পুলিশ। তাদের সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গোপালগঞ্জে সীমিত আকারে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, মাগুরা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলার থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আনসার বাহিনীর পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আগামীতে যারা প্রশাসনে আসবে তারাও যেন এরকম রাস্তাঘাট ক্লিন থাকে, কখনো কোথাও যেন চাঁদাবাজি না হয়, কোথাও জটলা না বাঁধে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি স্মরণে গ্রাফিতি, দোয়া এবং দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। উত্তরায় মুগ্ধের আবাসিক এলাকায় সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ সরণি। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে রেখে সব অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভবিষ্যতেও মাঠে থাকবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে শহীদ মুগ্ধের সেই কথাটি এখনও যেন জীবন্ত লাখো শিক্ষার্থীর কণ্ঠে। উত্তরায় প্রিয়াঙ্কা সিটির মুগ্ধ নেই, কিন্তু তার স্মৃতি জাগরুক করে রাখছে শিক্ষার্থীরা। দেয়াল অঙ্কনে মুগ্ধের সেই ছবি আর নানা স্লোগান। শহীদ বীর
মুগ্ধ সরণি নাম দিয়ে আমরা এই রোডটিকে আমরা দিতে চাই। কিশোর গ্যাং যারা, তাদের দমনের বিরুদ্ধে আমাদের অলরেডি সেফটি একটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং আমরা সরকার আসুক, নির্বাহী কর্মকর্তা আসুক, আমরা অলওয়েজ আমরা রাষ্ট্রের জন্য থাকবো। মুগ্ধ ভাইয়ের ফ্যামিলি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে তার কোনো মূর্তি বা এই ধরনের কিছু না হয়। সো আমরা এমনভাবে তার লেখাটা, যেটা আমরা সবাই জানি, পানি লাগবে পানি, যে কথাটা এখনো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতার সময় নিজের প্রাণটাই বিলিয়ে দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের দাবি, বৈষম্যের বিরুদ্ধে এখনো একাট্টা তারুণ্য। আমরা চাচ্ছি যে দেশটাকে আমরা আগায় নিয়ে যাব, কিন্তু সবার আগে আমাদের যে একটা কথা, আমার কথাটা হচ্ছে যে আমরা দেশ সংস্কারের আগে, দেশ পরিষ্কার করার আগে নিজেদের মনকে পরিষ্কার করতে হবে। যারা আগে ভুল করছে তাদেরকে আমরা দূরে সরাই দেবো তা না। উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো গ্রাফিতে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত শহীদরা। যাতে বেহেশতে নসিব করে সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন। আপনারা দয়া করে এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হবেন এবং এই যে বিজয়, এই বিজয়কে আপনার ব্যাহত হবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না। ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের কিছু অংশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 জন সদস্য। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখে তারা এই আহ্বান জানান। চিঠিতে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড ডি মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন এবং অল গ্রিন। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। আজ শিক্ষা মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের পাশাপাশি শিক্ষার্থীদের দাবি পূরণে তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের 6 জন প্রভোস্ট পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন 22 দিন আগে নিয়োগ পাওয়া বাংলা একাডেমির মহাপরিচালক হারুনুর রশিদ আশকারি। বিকেলে তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে সংস্থাটির জনসংযোগ বিভাগ। রশিদ আশকারি গত 18 জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। 9 বছর পর কাল ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গত বছরের জুনেও তাকে 3 মাসের মধ্যে দেশে ফেরার শর্তে ট্রাভেল পাস দেয়া হয়েছিল। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় ফরিদপুরে জেলা যুবদল মতবিনিময় সভা করেছে। বিকেলে জেলা যুবদলের আয়োজনে ফরিদপুর শহরের শরীয়তুল্লাহ বাজার এলাকায় এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সহ সভাপতি আওয়াল খান লালন ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শাহেদা বেগম।